আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। সাদাত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ প্রচারণায় নেমে বিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আইভি ও সাখাওয়াতের। এলডিপি ও কল্যাণ পার্টির প্রার্থীদের বহিষ্কার। জমির দামের 3 গুণ ক্ষতিপূরণ নির্ধারণ করে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন। জনগণের মৌলিক অধিকার হরণকারী অপশক্তিকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান বেগম খালেদা জিয়ার। নিউজিল্যান্ড সফরে 22 জনের চূড়ান্ত দল ঘোষণা। ফিরেছেন পেসার রুবেল, মুস্তাফিজকে দলে পাবার আশা আকরাম নান্নু। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সকালে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ভয় শঙ্কার ঊর্ধ্বে উঠে শান্তিময় শহর গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আর বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, এখনও সবার জন্য সমান সুযোগ না থাকলেও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য মাঠে থাকবেন তিনি। নারায়ণগঞ্জ থেকে শারমিন ইব্রাহিমের রিপোর্ট, ক্যামেরায় আর আই বাবুল। নারায়ণগঞ্জ ক্লাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ নিতে সকাল থেকেই ২৭টি ওয়ার্ডের ১৫৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ভিড় করেন। তবে মূল আকর্ষণ ছিল মেয়র প্রার্থীরা। বেলা ১১টায় প্রতীক নিতে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। নৌকা প্রতীক নিয়ে তিনি জানান, কখনোই দলের বাইরে ছিলেন না। আইভি নৌকা থেকে বিচ্ছিন্ন না, নৌকা আইভি থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইভি নারীর স্পন্দন, জনগণের নৌকা এবং আইভি থেকে বিচ্ছিন্ন নয়। এর কিছুক্ষণ পরে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রতীক নিতে এসে অভিযোগ করেন, এখনো লেভেল প্লেইং ফিল্ড নেই এই নির্বাচনে। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা, সেই সুযোগ এখন তৈরি হয় নাই। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং সরকারের কাছে আবেদন করব যে এই নির্বাচনটা অন্তত মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেন। আচরণবিধি মেনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ নিলেও রিটার্নিং অফিসের বাইরে ছিল সমর্থকদের ভিড়। স্থানীয় কোনো নির্বাচন জাতীয় পর্যায়ের রাজনীতির পট পরিবর্তনে কোনো ভূমিকা রাখে না। তারপরও প্রতীক নিয়ে লড়াই যে কোনো নির্বাচনে নিয়ে আসে বাড়তি অনুপ্রেরণা। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার ব্যাপারে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যে আচরণবিধি মালা সে ফ্রেমে থাকতে হবে। কেউ যদি একটু ফ্রেমের বাইরে চলে আসেন, উনি বেশি সুবিধা পাননি, বরঞ্চ উনি ঝুঁকি নিয়েছেন বা সেই প্রার্থী যে উনি ওনার জন্য শাস্তি অপেক্ষা করছেন। আমরা মনে করি যে এগুলো সব রেকর্ডে আছে। কেউ যদি এই কাজটি আবার করেন তাহলে অবশ্যই আমরা এখানে উনি আইনের কোনো ছাড় পাবেন না। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের ওপর আস্থা রাখারও আহ্বান জানান তিনি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। এদিকে প্রার্থিতা প্রত্যাহার না করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থীদের বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও বাংলাদেশ কল্যাণ পার্টি। বিকেলে কারওয়ান বাজারে এলডিপির কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তারা জানান, ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক জোটগতভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে জোটগতভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বিএনপি ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এলডিপির প্রার্থী কালাম প্রধান এবং রাশেদ ফেরদৌস সোহেল মোল্লাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তারা প্রার্থিতা প্রত্যাহার না করে প্রতীক বরাদ্দ নিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানান এলডিপি ও বাংলাদেশ কল্যাণ পার্টির নেতারা। বহিষ্কারের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে জানান নেতারা। সাখাওয়াত হোসেনই আমাদেরও প্রার্থী, সকলের প্রার্থী। তো আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম কামাল প্রধান, তাকে আমরা দল থেকে বহিষ্কার করলাম এবং সাধারণ সদস্যপদও তার থাকবে না। বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্র মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাশেদ ফেরদৌস সোহেল মোল্লাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করছে।
জমির মূল্যের 3 গুণ ক্ষতিপূরণ নির্ধারণ করে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2016 খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, বর্তমানে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ জমির মূল্যের 1.5 গুণ। 1982 সালে করা আইন অনুযায়ী বর্তমানে মূল্য কম বলে মনে করে মন্ত্রিসভা। আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হলেও এটি আরও পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইনমন্ত্রীর নেতৃত্বে গঠন করা এই কমিটি আইনটি পর্যালোচনা করে মন্ত্রিসভায় আবারও উপস্থাপন করবে। ভূমি অধিগ্রহণের ব্যাপারে বিভিন্ন সময় আদালত যেসব পর্যবেক্ষণ দিয়েছে সেগুলো বিবেচনা করবে কমিটি। এছাড়া বৈঠকে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস আইন 2016 চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জনগণের মৌলিক অধিকার হরণকারী অপশক্তিকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে বেগম জিয়া এ আহ্বান জানান। 1982 থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, একদলীয় শাসনের চরিত্রগুলো বর্তমান সরকারের আচরণে ফুটে উঠেছে। তার অভিযোগ, 5 জানুয়ারি একতরফা নির্বাচন করে জনগণের স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে। বাকশালী চেতনা ও স্বৈরাচার মিলে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করছে অভিযোগ করে বেগম খালেদা জিয়া জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে সকালে শ্রদ্ধা জানানোর পর তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র কোনো একটি দলের বিষয় নয়, এজন্য সব দলকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়। নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা বিএনপির বরাবরের অভ্যাস। এদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরেক আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, গণতন্ত্রের মানুষপুত্র ছিলেন সোহরাওয়ার্দী। তাঁর আদর্শ বাস্তবায়নে সব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, লোভ লালসার ঊর্ধ্বে উঠে আদর্শের রাজনীতি করে গেছেন এই নেতা। আলোচনায় বক্তারা বলেন, আজকের এই দিনে বড় প্রয়োজন মহান এই নেতার ভূমিকা সামনে রেখে দেশকে এগিয়ে নেওয়া। বলা হতো গণতন্ত্রের মানুষপুত্র, তার কারণ গণতান্ত্রিক ধারার বাইরে কোনোদিনই তিনি কোনো কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করেন নাই। নেতৃত্বে যে ঝড় উঠেছিল সারা পাকিস্তানে, সারা মানুষের মধ্যে যে জাগরণ এসেছিল, সেখানে শুধু সামরিক শাসনেরই পতন নয়, এখানে সত্যিকারের মানুষের রাষ্ট্র পরিণত হতো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। লুয়াইকানের নকশা বাস্তবায়নের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর টার্গেট করেছে সরকার। অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে দল নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন এই মুহূর্তে লুইকানের নকশা বাস্তবায়ন সম্ভব নয়। রাজনৈতিক কারণে জিয়াউর রহমানের মাজার সরানোই মূল উদ্দেশ্য বলেও অভিযোগ তার। বিশেষজ্ঞরা বলছেন, লুই আইকানের নকশা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তবুও ভোটারবিহীন অবৈধ সরকার এই নকশা বাস্তবায়নের নামে কেবলমাত্র মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারটি সরানোর চক্রান্তমূলক নীল নকশা করছে। পাকিস্তানের নাম শুনলেই বর্তমান সরকারের গা রি করে ওঠে, অথচ সেই পাকিস্তানের জাতীয় পতাকার আদলে তৈরি জাতীয় সংসদ ও এর সংলগ্ন পরিষদ। সুতরাং সরকার এই বিষয়টি বারবার এড়িয়ে যায়। আসলে প্রধানমন্ত্রীর টার্গেটই হচ্ছে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজার। এদিকে মৌলানা ভাসানী মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নিরপেক্ষ নির্বাচন কমিশন বাস্তবায়নে সার্চ কমিটি গঠনে সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা দাবি করে যে এত কল্যাণ করেছে, এত উন্নয়ন করেছে, দেশটাকে একেবারে স্বর্গে পৌঁছায় দিয়ে দিছে, মানুষের সব সমস্যার সমাধান হয়ে গেছে, এত কল্যাণ হয়েছে। আমরা নাকি অত বছরে যা করতে পারে নাই, তারা অত অল্প বয়সে অল্প সময়ে তা করেছে। এত কিছু করেছেন, তাহলে ভয়ের কি আছে?
ইলেকশন কমিশনে যদি কিছু নিরপেক্ষ লোক আসে, আপনাদের তো দুশ্চিন্তার কারণ নাই। আমরা তো বলি নাই যে বিএনপির লোক দিয়ে নির্বাচন কমিশন করেন। গণতন্ত্রের স্বার্থে রাজনীতিতে সব দলের সমান সুযোগ তৈরির দাবিও জানান বিএনপি নেতারা। গণতন্ত্র হলো জনগণের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টে দেওয়া হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে এবং ভাঙচুর করে যানবাহন। পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে আহত হয়েছে কয়েকজন শ্রমিক। আটক করা হয়েছে কয়েকজনকে। বেতন ভাতার দাবিতে সোমবার সকাল 7:30টায় রাস্তায় নেমে আসে রেজাউল অ্যাপারেলসের শ্রমিকরা। হাজারখানেক শ্রমিক সনি সিনেমা হলের পাশে চিড়িয়াখানার রাস্তা অবরোধ করে রাখে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। দফায় দফায় চলতে থাকে শ্রমিক পুলিশ সংঘর্ষ। বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ভাতা না মিটিয়ে গার্মেন্টসটি স্থানান্তরিত করা হয়েছে গাজীপুরে। বছরে একটা ছুটির টাকা, একটা বোনাস দিবে, কালকে সবকিছু মাইনা নিছে। আজকে সকালে আমরা আইসা দেখি গেটে তালা মারা, 5 দিন ছুটির নোটিশ দেওয়া হয়েছে। আমরা যখন গেটে ভিতরে ঢুকার চেষ্টা করি, পুলিশ আমাদের উপরে সংঘর্ষ চালাইছে। আটক করা হয় কয়েকজন শ্রমিককে। মাইনে না পরে এই কাম কেন করলো আমাদের এমপি স্যার? কালকে তো আমার 3-4 ঘন্টা মিটিং হয়েছে। একজনের গুলি করতে পারে, একজনের গুলি করতে পেরে, সে মেডিকেলে। তবে পুলিশ এর সত্যতা অস্বীকার করেছে। এটা সম্পূর্ণ একটা রিউমার, কোনো গুলি করা হয়নি। আমি আপনাদেরকে বললাম যে এই আনরোলিং সিচুয়েশন, যে আনরেস্টটা এখানে চলছে, সেটা ছত্রভঙ্গ করার কারণে কয়েকটা গ্যাস ফায়ার এবং রাবার বুলেট উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, শব্দে যারা ছত্রভঙ্গ হয়। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। প্রায় 8 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল চিড়িয়াখানা রোডে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ হয়ে নিহত 3 যুবক নাটোর পৌর যুবলীগের সদস্য। এমনই দাবি করেছে সংগঠনটির নেতারা। পুলিশ জানায় তাদের 3 জনের মাথার পেছনে গুলির চিহ্ন রয়েছে। নিহত যুবকরা হলেন সোহেল, আব্দুল্লাহ ও সাব্বির। তাদের বাড়ি নাটোর সদর থানায়। এদের মধ্যে সাব্বিরের বিরুদ্ধে 12টি ও সোহেলের বিরুদ্ধে 3টি মামলা থাকলেও আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানায় পুলিশ। হত্যার ঘটনায় নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে উপজেলার তকিয়া বাজার থেকে র্যাব পরিচয়ে ওই 3 যুবককে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে রবিবার রাতে নাটোর থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে দিনাজপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে সকালে এলাকায় 3 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারগুলোতে শোক নেমে আসে। এছাড়া এই ঘটনায় সোমবার দুপুরে নাটোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ হত্যার সঠিক তদন্তের দাবি জানিয়েছে যুবলীগ। অন্যদিকে ধামরাইয়ের ঝাউবাঁধা এলাকায় পুলিশের গুলিতে আবু হানিফ নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে মারা গেছে ছিনতাইকারী আবু হানিফ। পুলিশ জানায়, সাভারের আশুলিয়া থেকে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামি আবু হানিফকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীদের সাথে পুলিশের গুলি বিনিময় হয়। এতে মারা যায় হানিফ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অগ্নিঝরা ডিসেম্বর। চলছে বাঙালির বিজয়ের মাস ডিসেম্বর। আর এই বিজয় গাথায় লাখো শহীদের আত্মত্যাগের পাশাপাশি পাক সেনাদের লালসার শিকার হতে হয় অনেক মা বোনকে। তাদেরই একজন লালমনিরহাটের বারাইটারি গ্রামের জ্ঞানবালা বর্মন। স্বামী ও সম্ভ্রম হারানোর বেদনা নিয়ে এখনও ভূমিহীন এই বীরাঙ্গনার দিন কাটছে অবর্ণনীয় কষ্টে। চোখের সামনে স্বামীকে গুলি করে হত্যা আর ক্যাম্পে আটকে রেখে দিনের পর দিন পাকিস্তানি সেনাদের নির্যাতনের সেই বিভীষিকাময় স্মৃতি আজও ভুলতে পারেননি লালমনিরহাটের বীরাঙ্গনা জ্ঞানবালা বর্মন। আমার সামনে স্বামী গুলি করে মারছে, গুলি করা মারের সাথে স্বামীকে তো আমার কোথায় ফেল দিল, দিয়ে আমাকে ব্যাংকে ডুবে এলো। আর স্বাধীনতার পর নিজ দেশেই পরাধীনতার শৃঙ্খলে থাকতে হয়েছে এই বীর কন্যাকে। ছাড়তে হয়েছে ভিটে বাড়ি, আশ্রয় মেলেনি কোনো স্বজনের কাছেও। নিঃস্ব বীরাঙ্গনা জ্ঞানবালার একটাই দাবি, মুক্তিযোদ্ধার স্বীকৃতি। এই জীবন গেল আমার, জীবন গেল আমার, কাজ করতে খাইতে বা শেখ হাসিনার কাছে আমি সরকারের কাছে আমি ওই মুক্তিযোদ্ধা হইতে চাই। বাবা আমি মুক্তিযোদ্ধা, আমার স্বামীর যে মুক্তিযোদ্ধা আসলো আমিও মুক্তিযোদ্ধা হইতে চাই, তার কাছে অনুরোধ।
বীরঙ্গনা জ্ঞানবালার 2 মেয়ে ও 1 ছেলে নিজেদের নিয়েই ব্যস্ত। তার আশ্রয় এখন তিস্তা এলাকার তোফাজ্জেল হোসেনের বাড়িতে। তারা যতদিন বুড়ি বাঁচিয়েছে যেন আমার বাইরের জন্য মৃত্যু হয়, একটু আশা করি তাকে আমরা বাড়িতে রাখছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সমাজেই কিছু কিছু লোকের কাছে এই বীরঙ্গনারা আজকে তারা নিন্দার পাত্র, অবহেলার পাত্র এবং ঘৃণার পাত্র হিসেবে পরিণত হয়েছে। এটা আমাদের অত্যন্ত লজ্জা। জ্ঞানবালা বর্মনের স্বামী শশীমোহন বর্মন ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক। মুক্তিযুদ্ধের সময় এলাকার যুবকদের সংগঠিত করতেন তিনি। বাবু উনি এখানকার কতিপয় যুবকদের সংগঠিত করিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে প্রেরণ করেন। মৃত্যুর আগ মুহূর্তে হলেও জ্ঞানবালা দেখে যেতে চান নিজের প্রাপ্য মর্যাদাটুকু জাতি তাকে দিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের পলাতক ইদ্রিস আলী সর্দারের ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 486 পৃষ্ঠার এই রায় ঘোষণা করেন। প্রথম অভিযোগে বলা হয় ৭১ সালের 22শে মে ইদ্রিস মোল্লা পাকিস্তান সেনাবাহিনীর হয়ে শরীয়তপুরের পালন থানা এলাকার কয়েকটি ঘরে হামলা চালিয়ে কৃষক আব্দুস সামাদ ও হিন্দু সম্প্রদায়ের 200 লোককে হত্যা করে। দ্বিতীয় অভিযোগে বলা হয় ৭১-এর 26শে মে পালং থানার মালোপাড়া ও রুদ্রকর গ্রামে হামলা চালিয়ে পুরোহিতদের হত্যা ও ঘরবাড়ি লুট করা হয়। এ সময় পুরুষদের হত্যা ও প্রায় অর্ধশত নারীকে ধর্ষণ করে পাকিস্তানিরা। এসব কাজে সাহায্য করে ইদ্রিস আলী। 2010 সালে শরীয়তপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার ইদ্রিস আলী সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকেই ইদ্রিস আলী পলাতক। নিউজিল্যান্ড সিরিজের জন্য 22 জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট, ওয়ানডে এবং টি20 সিরিজের জন্যই ঘোষিত হয়েছে দল। পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে পড়ায় তার জায়গায় দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। বিপিএল এ জাতীয় দলের ক্রিকেটারদের ভালো পারফরমেন্স নিউজিল্যান্ড সফরে দলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে নিউজিল্যান্ড সফরেই পেসার মুস্তাফিজকে দলে পাওয়ার আশা করছে বোর্ড। শুরুর আগেই নিউজিল্যান্ড সিরিজের জন্য 22 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। তবে দল চূড়ান্ত করতে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সে চোখ ছিল নির্বাচকদের। সেখানে তামিম, সাকিবদের সাথে নাজমুল, মিরাজ, তানভীর